একাডেমি অফ রিয়েল হোমিওপ্যাথির পক্ষ থেকে আমি ডাক্তার গোপেশ চন্দ্র রায় আপনাদের সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। আজকে খুবই গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আমাদের ডাইরেক্টর অর্গানাইজেশন, আমাদের অন্যতম মডারেটর সুনীল কুমার ঘোষ স্যার আজকে আমাদের পিএইচডি ক্লাসে খুব গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আলোচনা শুরু করতে চলেছেন, যেটা হচ্ছে ক্যান্সার। অর্থাৎ এই ক্যান্সার চিকিৎসায় হোমিওপ্যাথিতে কিভাবে আমরা আরোগ্য করতে পারি। আমরা সকলেই জানি যার নেই কোনো গতি শেখায় হোমিওপ্যাথি, কিন্তু বাস্তবতা হচ্ছে এই যে গতি না অবস্থা থেকে এসে আমরা পরিবর্তন করতে সক্ষম, সেই ক্ষেত্রে কিভাবে আমরা চিকিৎসা করতে পারি এই বিষয়ে আজকে বিস্তারিত আলোচনা করবেন আমাদের মডারেটর, আমাদের ডাইরেক্টর অর্গানাইজেশন সুনীল কুমার ঘোষ স্যার। আমি বিনীতভাবে অনুরোধ করছি স্যার আজকের আলোচনা শুরু করুন। ধন্যবাদ ডাক্তার গোপেশ চন্দ্র রায় স্যারকে। উপস্থিত বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে আমাদের শ্রদ্ধেয় শিক্ষক, শ্রদ্ধেয় ডাক্তার মন্ডলী, আজকের শুরুতে একাডেমি অফ রিয়েল হোমিওপ্যাথি যশোর বাংলাদেশের পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি ঈদ উল আজহার শুভেচ্ছা। রিসেন্টলি আমরা পবিত্র ঈদ উল আজহা উদযাপনের মধ্য দিয়ে আমাদের মনের পুরাতন কালিমা, কষ্ট, বেদনা সবকিছুকে ভুলে নতুনত্বের ছোঁয়ায় আমরা আবার একসাথে যে যুক্ত হতে পেরেছি, এই জন্য সৃষ্টিকর্তাকে আমি অশেষ ধন্যবাদ জ্ঞাপন করছি। তো আমার মনে হয় একটা দীর্ঘ গ্যাপের পরে আজ সৌভাগ্য হয়েছে আপনাদের সাথে আবার নতুন একটা আলোচনা নিয়ে আসার জন্য। ইতিমধ্যে আমাদের অনেক শুভাকাঙ্ক্ষী বন্ধুরা বারবার বলছিলেন যে স্যার কেন আসছিলেন না, কেন আসছেন না। আমি অনেকেই জানি যে ব্যক্তিগত যে বাসা চেঞ্জ করার কারণে, এই ওয়াইফাই ছিল না, বিভিন্ন সমস্যার কারণে আমি আসেনি। তবে আমার কর্মযোগ্য, আমার নিজস্ব যে প্র্যাকটিস যেখানে করাই সেখানে চালু ছিল। এই সময়ের ভিতরে আমি অসংখ্য কেস নিয়ে অবজারভেশন করেছি, কাজ করেছি। সফলতা এবং ব্যর্থ মিলিয়েই চেম্বার খুব অনেক অনেক রোগী দেখার সৌভাগ্য হয়েছে। এত কেস এক জায়গায় জমা হয়ে গিয়েছে, একটা একটা করে দেখালে অন্তত 1 বছর দেখানো সম্ভব হবে। তো এখন থেকে প্রায় চেষ্টা করব আপনাদের সামনে নতুন নতুন কেস নিয়ে এসে প্রেজেন্টেশনের মাধ্যমে কিভাবে এই কেসগুলো এত জটিল থেকে সহজভাবে আমরা সুচিকিৎসা করা সম্ভব হলো, সেটা আমি আপনাদের সামনে ধীরে ধীরে পর্যায়ক্রমে সারা বছর ভর এটা প্রকাশ করব। তো আজ আমরা একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে এখানে ক্লাস শুরু করব। তো ক্লাস শুরুর আগে যে কথাটা আমি আপনাদের সামনে প্রতি ক্লাসেই বলে থাকি, সেটা আমরা সবাই হোমিওপ্যাথ। হোমিওপ্যাথ বলতে শুধু এই সর্দি কাশি, জ্বর, ফোড়া ফাটানো, ওই হাইড্রোফোবিনাম সিএম দিয়ে ফাটিয়ে দেওয়া, এইটাকে বোঝায় না। হোমিওপ্যাথি বলতে এইটাকে বোঝায় যে পৃথিবীর সমস্ত আধুনিক প্যাথি যেখানে দুহাত তুলে আত্মসমর্পণ করেছে, সেখানে আমরা আশার আলো জাগিয়ে মানুষকে আবার নতুন করে জীবন দিতে সক্ষম হয়েছি। তো বিশেষ করে একাডেমি অফ রিয়েল হোমিওপ্যাথিতে আমরা সকলে কিন্তু শ্যামল স্যারের ফলোয়ার। সাথে আমাদের যে সমস্ত বন্ধুরা যুক্ত হয়েছেন দেশ এবং বিদেশের বিভিন্ন প্রান্ত থেকে, তো তারাও কিন্তু আমাদের এই মত পথকে সবাই মেনে চলে, আমি এটা বিশ্বাস করি। শ্যামল স্যারের যে আবিষ্কার, আমরা কিন্তু বারবার কথায় কথায় বলি যে স্যার আপনার তো আবিষ্কার এখনো কমপ্লিট হয়নি, কেন আপনি এই আমাদেরকে শেখাচ্ছেন আর বলছেন আপডেট নেন আপডেট নেন। তো আমি বিশ্বাস করি শ্যামল স্যারের যে বেসিক আবিষ্কার তার সম্পূর্ণ সবগুলোই কমপ্লিট হয়ে গিয়েছে। স্যারের এই আবিষ্কারকে আমরা সেই শুরু থেকে আজ পর্যন্ত যত ম্যাগাজিন আছে, যত বই আছে, যত লেখালেখি আছে, শীট আছে, এই সবগুলোকে সমন্বয় করে যদি আমরা আমাদের নিজের মতো করে চালাতে পারি, আমি আশা করব যে আমাদের ফেলের সংখ্যা খুবই কম। বিশেষ করে জটিল, কঠিন এবং দুরারোগ্য ব্যাধিতে
যেখানে অন্যান্য প্যাথি এমনকি হোমিওপ্যাথিও ফেল করে, সেখানে কিন্তু রিয়েল হোমিওপ্যাথি অনেক সফলতার সাথে তার জার্নিটা বা তার সেই জাদুর ম্যাজিকটা দেখিয়ে দিতে পারে। আমরা সৌভাগ্যবান যে আমরা সেই স্যারের ছাত্র, তিনারই মত পথকে আমরা অনুসরণ করে এই দুরারোগ্য ব্যাধিগুলোকে আমরা চিকিৎসা করে চলেছি। তো স্যারের কিন্তু এখন রিসেন্ট যেখানে দাঁড়িয়ে আছেন, স্যার আমাদেরকে শিখিয়ে দিয়েছেন 6টা সাইকেল আর 8টা মেডিসিন। 8টা মেডিসিনে বিভিন্ন প্রকারের প্রয়োগ কৌশল উনি দেখিয়ে দিয়েছেন। এক মিনিট বিজয়দা, ক্লাসে ঢোকেন তো গোপেশ স্যারের সাথে কথা বলেন। তো এই যে 8টা মেডিসিনের 6টা সাইকেল, কেউ 65 পোটেন্সি দিচ্ছে, কেউ 5 পোটেন্সি দিচ্ছে, কেউ সিএম 200, কেউ পরপর সিএম পোটেন্সি চালিয়ে যাচ্ছে। এই মুখস্থ করা গদ বাঁধা নিয়ম থেকে আপনাদেরকে বেরিয়ে আসতে হবে। এখান থেকে বেরিয়ে এসে স্যারের সমস্ত লেখালেখি এবং ওনার সমস্ত যে প্রয়োগ পদ্ধতি, এইটাকে একত্রিত করে আপনি যদি আপনার রোগীকে আপনার চেম্বারে আপনার কায়দায় এটাকে প্রয়োগ করতে পারেন, তবে আপনি একজন রিয়েল হোমিওপ্যাথ হিসাবে আপনার সফলতা এখানে আসবে। আমরা যারা একাডেমি অফ রিয়েল হোমিওপ্যাথির সাথে যুক্ত আছি, স্যার কিন্তু বারবার অ্যাডমিনিস্ট্রেশনকে চেঞ্জ করছে। আমরা সেই চেঞ্জকে অবশ্যই স্বীকার করি, কিন্তু প্রয়োজনের ক্ষেত্রে কোন রোগীর ক্ষেত্রে আমরা 65 পোটেন্সিও দিই, আমরা 5 পোটেন্সিও ব্যবহার করি, আমরা একই পোটেন্সিকে বছরের পর বছরও ব্যবহার করি, রিপিটেশন করি। আবার এই যে যাকে বলা হচ্ছে হ্যামারিং, সেটাও করি, 6 সিএম 200 করি। আবার এই যে নতুন যেভাবে বলছে যে সবগুলো রোগীর উপরে কখনো কখনো সিএম দেওয়া হয়, এটাও করে থাকি। তো আপনার কাজ থাকবে যে আপনি কখন কোন প্রোটোকলটাকে ফলো করবেন। স্যারের কিন্তু আবিষ্কার শেষ, স্যারের ওষুধের যে লিমিটে যে একটা লিমিট আজ 3-4 বছর যাবত 5 বছর যাবত এটা চেঞ্জ হয়নি। আমরা সেইগুলো মেডিসিনই ব্যবহার করছি, সেই 8টা-10টা মেডিসিনের ভিতরে আছি। সাথে ওনার যে সাইকেল পদ্ধতি, সাইকেলও মানি, কিন্তু সেটা আমরা আমাদের কায়দায় মানি। কোন রোগীর ক্ষেত্রে আমি বললাম যে আমার কাছে অনেক কেস আছে, এই কেসগুলো পর্যায়ক্রমে যখন আপনাদের সামনে তুলে ধরবো, আপনারা দেখবেন কোন ক্ষেত্রে কোন রোগীকে কিভাবে প্রয়োগ করলাম। তো শুধুমাত্র শেখানো ওই বলি তোতা পাখির মতো শিখাই দিলে সেইভাবে আপনি আপনার রোগীকে কখনোই সফলতা দেখাতে পারবেন না। শুধুমাত্র সিএম দিয়ে হাইড্রোফোবিনাম কার্বোবেজ দিয়ে ফাটিয়েই দিতে পারবেন, আর আটতে পারবেন না। তো যাই হোক, এই 8টা মেডিসিন নিয়ে যদি আপনার কাজ করতে হয়, এখানে সফলতা তারাই হবে যাদের আছে অপরিসীম ধৈর্য এবং সাহস, আর সব থেকে বড় আছে তীক্ষ্ণ অবজারভেশন ক্ষমতা, ওষুধ প্রয়োগের নিজস্ব অভিজ্ঞতা এবং কৌশল। আমি ক্রিটিক্যাল সিচুয়েশনে কখন কোন সিদ্ধান্ত নিব, এই দ্রুত সিদ্ধান্ত যদি আপনি আপনার অবজারভেশন স্কিলের উপরে ডিপেন্ড করে সঠিকভাবে নিতে পেরেছেন, তবেই আপনি সফল। যদি একটা ক্ষেত্রে বিন্দু মাত্র আপনার মিস্টেক হয়, তাহলে ওই রোগীটা কিন্তু আপনার একেবারে হাতছাড়া হয়ে যাবে। আমার কিন্তু এমন বারবার ঘটেছে। আজ যে কেসটা আমি আপনাদের সাথে উপস্থাপন করতে যাচ্ছি, এই রোগীর চিকিৎসাকাল কিন্তু 1 বছরেরও অধিক কাল যাবত আমি এই রোগীকে চিকিৎসা করেছি। এই চিকিৎসার ভিতরে আমার মনে হয় স্যারের যতগুলো অ্যাডমিনিস্ট্রেশন প্রোটোকল আছে তার কোনোটাই বাদ যায়নি, সব প্রকারের প্রোটোকল এখানে প্রয়োগ করতে হয়েছে। কিন্তু কেন করলাম সেটা দেখবেন আমি স্লাইডের মাধ্যমে আপনাদের সামনে দেখাবো, যে এখানে আমি এই প্রোটোকল করেছি আর এইভাবে এই ক্রিটিক্যাল সিচুয়েশন থেকে বেরিয়ে এসেছি। একজন ক্যান্সারের রোগী, তার ট্রিটমেন্টে দীর্ঘ 1-1.5 বছর সময় লেগেছে। এখন যদি প্রতিদিনের গল্প আপনাদের শোনাতে যায়, তাহলে আমার মনে হয় এখানে 3-4 ঘন্টা সময়ের প্রয়োজন। তো আমার ক্লাসটা তো নিতে হবে 1 ঘন্টায়। 1 ঘন্টার ভিতরে আমি বিশেষ বিশেষ ফোকাস যে পয়েন্টগুলো, আমি যে রোগী একদম মরণাপন্ন বা একদম প্রায় যায় অবস্থা থেকে আবার কিভাবে ওভারকাম করে এসেছি, সেগুলো ভিডিও চিত্র এবং গল্পের মাধ্যমে আপনাদের সামনে আমি এক এক করে তুলে ধরার চেষ্টা করব। পাশাপাশি আমি
আরেকটা কথা আপনাদের সামনে উল্লেখ করতে চেয়েছি, সেটা হচ্ছে আপনারা সকলেই অবগত আছেন যে আগামী 19 তারিখে আমাদের একটা সেমিনার হতে যাচ্ছে, যে সেমিনারের আলোচ্য বিষয় হচ্ছে জিডিএস অর্থাৎ গার্ড ডিসবায়োসিস সিনড্রোম। তো এই গার্ড ডিসবায়োসিস সিনড্রোমের যে ভূমিকা বা এইটাকে আমরা কোথায় কিভাবে প্রয়োগ করেছি সেটাও আপনাদের সামনে তুলে ধরবো। আজ বিস্তারিত এখানে আলোচনা করা সম্ভব হবে না, কিন্তু সেটা কোথায় কেন আমরা ব্যবহার করেছি। আমাদের এত আবিষ্কারের পরেও শ্যামল স্যার আমাদের এই যে দুইটা সিনড্রোম দিয়েছে, একটা পোস্ট র্যাবিট সিনড্রোম দিয়েছে, একটা পিটিএস পোস্ট ট্রমা সিনড্রোম দিয়েছে, সাথে আমাদের একাডেমির পক্ষ থেকে আর একটা সিনড্রোম আপনাদের সামনে তুলে ধরা হয়েছে, সেটা হচ্ছে গার্ড ডিসবায়োসিস সিনড্রোম। এই গার্ড ডিসবায়োসিস সিনড্রোমের উপরে টোটাল আমাদের একটা সেমিনার আয়োজন করা হয়েছে। আমাদের এতদিন পর্যন্ত চিকিৎসা ক্ষেত্রে যতটা সফলতা ছিল, এই জিডিএস কে যখন আমরা যুক্ত করেছি, আমরা মনে করি যদি আমাদের তখন 99% সফলতা ছিল, এখন আমরা সেই 1% কে ছাপিয়ে আমরা পুরোপুরি 100% সফলতার দিকে ধাবিত হয়েছি। আমার মনে হয়েছে আমি এটা নিয়ে সব থেকে বাংলাদেশে বেশি কাজ করেছি এই জিডিএস নিয়ে। তো এই জিডিএস কে যখন জিডিএস এর যে প্রোটোকল, এইটাকে যখন আমি আমার চিকিৎসার ক্ষেত্রে প্রয়োগ করেছি, আমার কেস অসফল বলতে কোনোটাই নেই। এখন বলবেন কি স্যার হোমিওপ্যাথিকে একদম স্বয়ংসম্পূর্ণ হয়ে গেছে, সেটা পরের কথা, কিন্তু একদমই যে রোগী ভালো হয়নি কেউ বা রেসপন্স কেউ করেনি এমন কোনো কেস আমাদের কাছে নাই। অনেক রোগী আমাদের হাত দিয়ে পরকালেও চলে যাচ্ছে, কিন্তু সে বলে যাচ্ছে যে বাবা আমার আর থাকার উপায় নেই, আমি চলে গেলাম। তো সেই বিষয়টা নিয়ে আজ আমি আপনাদের সামনে বিন্দু মাত্র আলোকপাত করে আমি আমার স্লাইড শোর মাধ্যমে রোগী দেখানো শুরু করব। এখন দেখেন একটা বিষয়, যে শ্যামল স্যারের যে বেসিক আবিষ্কার, উনি দাবি করছেন যে আমরা ডিএনএ বলি, ডিএনএ হচ্ছে জীবনের ব্লুপ্রিন্ট। এই ডিএনএ ভিতরে থাকে জিন, যা হচ্ছে আমাদের জীবনের সমস্ত হিসাব কিতাব সেখানে ব্লুপ্রিন্ট হয়ে থাকে। আমি কতটা লম্বা হব, আমার চোখের রং কি হবে, আমার আয়ুষ্কাল কি হবে, আমার কোন বয়সে কোন রোগ হবে, আমার কিভাবে কোন বয়সে কোন রোগে মৃত্যু হবে, এর সবকিছুই কিন্তু এই ডিএনএ দ্বারা বা এই জিন দ্বারা পরিচালিত হয়। তো স্যার এখানে দাবি রেখেছে যে যদি আমরা এই যে হিউম্যান জিনোমে যে জিনগুলো আছে, এই জিনগুলোকে আমরা তাদের হারমোনিয়াসনেস অর্থাৎ সুসামঞ্জস্যতা, যেটাকে বলা হচ্ছে উপকারী জিন এবং খারাপ জিনের যে সমন্বয়, এটাকে যদি আমরা ঠিক রাখতে পারি তাহলে আমরা আজীবন সুস্থতার দাবি করতে পারি। অর্থাৎ আমাদের অসুস্থতার জন্য দায়ী হচ্ছে ডেট্রিমেন্টাল জিন অর্থাৎ হার্মফুল জিন। তো এখানে আমার কথাটা ওই জায়গায় না, আমার কথাটা আর একটু ব্যতিক্রম জায়গা। সেটা হচ্ছে যে আধুনিক চিকিৎসায়, এই আধুনিক বিজ্ঞানের গবেষণায় এইটা প্রমাণ করছে যে পুরো হিউম্যান জিনোম, যেখানে 21,500 জিন থাকে, আর আমাদের যেটাকে আমরা জিডিএস বলছি অর্থাৎ গাট, গাট বলতে বোঝায় মুখ থেকে মলদ্বার পর্যন্ত আমাদের যে সিমটমটা, এটাকে ফোনটা বন্ধ করে দিই। তো মলদ্বার পর্যন্ত আমাদের যে সিস্টেম, এই মুখ থেকে মলদ্বার পর্যন্ত এই পুরো সিস্টেমটাকে বলা হয় গার্ড সিস্টেম। এই গার্ড সিস্টেমে যেখানে আমাদের হিউম্যান জিনোমে আছে মাত্র 25,000 জিন, আর এখানে আছে 20 লক্ষের উপরে জিন। তো জিনই যদি আমাদের সমস্ত সুস্থতার জন্য দায়ী হয় বা অসুস্থতার জন্য দায়ী হয়, তাহলে জিনকেই যদি আমরা ভালো করে সুস্থ করে থাকতে চাই, জিন থেরাপিকেই যদি আমরা অনুসরণ করতে চাই, তাহলে শুধুমাত্র ওই হিউম্যান জিনোমের যে জিনগুলো আছে তার সুস্থতাই যথেষ্ট নয়, বরঞ্চ আমাদের গার্ড সিস্টেমে যে 20 লক্ষ জিন আছে, এদের যে হারমোনিয়াস সুসামঞ্জস্যতা, এটা যে সুস্থ অসুস্থতার জন্য যে ব্যালেন্স দেখিয়েছে, যাকে বলা হচ্ছে যে আমাদের জিনের ভিতরে 2 রকমের জিন থাকে, একটা ডেট্রিমেন্টাল আর একটা আছে বেনিফিশিয়াল। এই ডেট্রিমেন্টাল থাকবে 20% আর বেনিফিশিয়াল থাকবে 80%। কোনো কারণে যদি আমাদের এই ডেট্রিমেন্টাল জিন 20 থেকে 30, এই 30-40 হয়, আর বেনিফিশিয়াল যদি
80 থেকে 70 60 হয়, তাহলে কিন্তু আমাদের এই ব্যালেন্সটা নষ্ট হয়, আমরা অসুস্থ হই। তো আমাদের এই গাটের ভিতরে যে জিন আছে, এই জিনটাকে সম্পূর্ণভাবে নিয়ন্ত্রণ করে আমাদের মাইক্রোবায়োম। এখন মাইক্রোবায়োম কি? মাইক্রোম হচ্ছে আমাদের এই গাট সিস্টেম অথবা কোনো নির্দিষ্ট স্থানে বসবাসকারী সমস্ত অণুজীবের সমষ্টি, যেমন ভাইরাস, ব্যাকটেরিয়া, প্রোটোজোয়া ইত্যাদি যে ব্যাকটেরিয়া গুলো আছে, যে অণুজীব গুলো আছে, যে সমষ্টিকে এক কথায় বলে মাইক্রোবায়োম। তাহলে মাইক্রোবায়োম আমাদেরকে জিনের গতিবিধিকে ঠিক করে দেয়। আর মাইক্রোবায়োমের যে পার্সেন্টেজ বা মাইক্রোবায়োমের যে সুস্থতা অসুস্থতা, সেটা সম্পূর্ণ ডিপেন্ড করে আমাদের লাইফস্টাইল এবং ফুড হ্যাবিটের উপরে। তো আমরা যদি ফুড হ্যাবিটটাকে ঠিক করতে পারি, আমরা যদি লাইফ স্টাইলটাকে ঠিক করতে পারি, তাহলে আমাদের পেটের ভিতরে এই মাইক্রোবায়োমের ভারসাম্যটা একটা নির্দিষ্ট পরিমাপে আসে। আর এই ভারসাম্যটা যদি আমরা রক্ষা করতে পারি, তাহলে আমাদের গাট সিস্টেমে যে 20 লক্ষ জিন আছে, এই 20 লক্ষ জিন আমাদের জন্য পজিটিভ এনার্জি তৈরি করে বা পজিটিভ হরমোন তৈরি করে, যাতে আমরা সুস্থ থাকতে পারি। এটা একটা বড় টপিক। আমি আজ এখানে এই জন্যই নিলাম যে এই রোগীর উপরে কিন্তু এর উপরে এটাকে প্রয়োগ করা হয়েছে। এই প্রয়োগ কৌশলটা সম্পূর্ণভাবে শেখানোর জন্য আমাদের পুরো যে গভর্নিং বডি, তাদের আদেশ ক্রমে বা তারাই বলেছে যে না, এটাকে নিয়ে আমাদের সেমিনার করা প্রয়োজন, যাতে আমাদের সমস্ত অনুসারী যারা যেখানে আছে দেশ এবং বিদেশে, তারা যদি আমাদের কাছে আসে, এটাকে সম্পূর্ণভাবে সুন্দরভাবে আয়ত্ত করে শিখে নিতে পারে, তাহলে তারাও আমরা যেভাবে সফলতার মানে খুশিতে খুশি হচ্ছি, তো তারাও এই খুশিটা শেয়ার করে নিতে পারবে। তো যাই হোক, আমাদের এই গাট ডিসবায়োসিসকে ইউবায়োসিস করার জন্য যে প্রোটোকল আছে, সেটা আমরা সম্পূর্ণ ছেড়ে দিলাম আগামী সেমিনারের উপরে। যদি আর শুধু ওইটা নিয়ে কথা বলতে যাই, তাহলে এখানে 2-3 ঘন্টা কেটে যাবে। তার জন্য আমরা সেমিনারের ব্যবস্থা করেছি এবং সেখানে ওই স্লাইড আকারে সমস্ত ম্যাটেরিয়াল তৈরি আছে। আপনারা আসেন, সম্পূর্ণভাবে এটাকে শিখে যান। প্রথমে নিজের উপরে প্রয়োগ করেন, পরিবারের উপরে করেন। সেখানে যদি নট 80%, 100% যদি সফলতা থাকেন, তবে আপনারা এটা রোগীর উপরে প্রয়োগ করবেন। আর সাথে এই এই যে গাট ডিসবায়োসিসকে ইউবায়োসিস করার জন্য যে প্রোটোকলটা আমি এখানে প্রয়োগ করেছি, সেটাও আপনাদের সামনে আজকে অল্প অল্প করে তুলে ধরবো। তো যাই হোক, এবার আসি আমরা আমাদের মূল যে আলোচ্য বিষয়, আজকের যে কেস, সেটার উপরে। আপনারা স্ক্রিনের উপরে দেখতে পাচ্ছেন একজন বেহুশ, প্রায় কি বলবো, মরণাপন্ন অবস্থায় একটা ক্যান্সারের রোগী এই কয়েকজন লোকজনে ধরে নিয়ে তারা এসেছে আমার চেম্বারে। আর সব থেকে বড়, আমাদের কাজী আজম স্যার কিন্তু অত্যন্ত দারুণ কথা, আমাদের আমি যত সময় যে ঢুকতে পারছিলাম না, উনি আলোচনা করছিলেন, আমি মোবাইলে শুনছিলাম, উনি কিন্তু বলছিলেন ক্যান্সারের অনেকগুলো স্টেজ আছে। তো আমাদের কাছে কোন রোগীগুলো আসে, এই যে ফার্স্ট স্টেজে বা যে রোগীগুলো সহজেই ভালো করা যায়, সেগুলো কিন্তু আপনি পাবেন না। ক্যান্সার নাম বলতেই এরা মনে করে বিরাট কিছু। এই বিরাট কিছুকে ভালো করার জন্য তারা বাংলাদেশে যে বিরাট বিরাট হসপিটাল আছে বা বিরাট বিরাট যে ডাক্তার আছে, সেখানেই যাবেন। সেখানে গিয়ে কেমোথেরাপি দেবেন, রেডিওথেরাপি দেবেন বা অন্যান্য যে আধুনিক প্রোটোকল আছে, সেইগুলো ফলো করবেন। করে যখন দেখবেন আর হলো না, তখন ওরা বলবে কি, যার নেই কোনো গতি, এইবার চলো সেইটা করি, হোমিওপ্যাথি। এবার আসবে হোমিওপ্যাথির কাছে, অর্থাৎ ওই কেমো নিয়ে, রেডিয়েশন নিয়ে রোগীর যে ইমিউনিটি সিস্টেমকে একদম ভেঙে চুরমার করে ধ্বংস করে। আর ইন্ডিয়াতে বলে কি, আমাদের কাছে ডেথ সার্টিফিকেট নেওয়ার জন্য আসে, অর্থাৎ আমাদের কাছে আসে একদম মরার শেষ, আর বাঁচবে না। ঘরে পড়ে থাকলে লোকে কি বলবে, চলো হোমিওপ্যাথি একটু খাওয়ায়, লোকে তো বলবে যে একটা ট্রিটমেন্ট চলছে। ঘরে একদম রোগী ফেলে রেখে, মেরে না ফেলে অন্তত চেষ্টা তো চালিয়ে দেখি। তো এই চেষ্টা চালাতে এসে কিন্তু অনেক রোগী ফেসে গিয়েছে, অনেক গার্জিয়ান ফেসে গেছে। আর আমাদের সৌভাগ্য হয়েছে, সেখান থেকে আমাদের এই যে
আধুনিক বিজ্ঞান সম্মত যে চিকিৎসা ব্যবস্থা, এই ব্যবস্থাটাকে আধুনিক বিজ্ঞান মনস্ক মানুষের সামনে তুলে ধরার সুযোগ পেয়ে গিয়েছি। তো আপনারা দেখতে পাচ্ছেন যে একটা মুমূর্ষ রোগী, তিনি কিন্তু একটা ব্রেস্ট ক্যান্সারের রোগী। সে কথা আগেই বলেছি যে রোগী কখনোই ক্যান্সারের শুরুতে আপনার কাছে আসবে না। ইনিও সেই একই কাজ করেছে। ইনার ইতিহাসটা একটু আপনাদেরকে জানিয়ে দিই। প্রথমেই নার স্তনে সামান্য আকারের গুটি দেখা দেয়। গুটি দেখালে গ্রামের মানুষ প্রথমে তারা স্থানীয়ভাবে অ্যালোপ্যাথিক ডাক্তার দেখিয়েছে, হাতুড়ে ডাক্তার। পরে গিয়ে অন্য বড় ডাক্তারের কাছে গিয়েছে, গেলে তারা আল্ট্রাসাউন্ড করেছে। ওর ভিতরে যখন দেখে যে ভালো একটা গাঁট আছে, তখন ওখান থেকে টিস্যু নিয়েছে, পরীক্ষা করেছে, করে বলেছে ক্যান্সার। কিন্তু তারপরেও ওরা ওখান থেকে ফিরে এসে অন্য হোমিওপ্যাথি ডাক্তারের কাছে গিয়েছে। তারা জানে যে স্তনে ক্যান্সার হলে হোমিওপ্যাথি ওষুধ খেলে এটা ভালো হয়ে যায়। তারা যথারীতি খেয়েছে। খাওয়ার ফলে কি হয়েছে যে ক্যান্সারের যে ইটা ছিল, গাঁটটা ছিল, ভিতরে যে টিউমারটা ছিল, ওটা দিন দিন আরো বড় হয়েছে। তখন তারা আবার অ্যালোপ্যাথি ডাক্তারের কাছে গিয়েছে। অ্যালোপ্যাথি ডাক্তারের কাছে গিয়ে ওষুধ খেয়েছে। ওষুধ খাওয়ার পরে ওটা ফেটে গিয়েছে, ফেটে গিয়ে এই অবস্থা। তখন তারা বলেছে যে আপনাদের কেমো দেওয়া ছাড়া বিকল্প কোনো রাস্তা নেই, ইমিডিয়েটলি কেমো দেন, আর নইলে রোগী মারা যাবে। ওরা ওখান থেকে আবার ফিরে এসেছে। অন্য আরেকজন বিখ্যাত হোমিওপ্যাথির নাম শুনে ওনার রোগীকে নিয়ে গিয়েছে ঢাকায় এক হোমিওপ্যাথিক ক্যান্সার স্পেশালিস্ট ডাক্তারের কাছে। সেখানে গিয়ে ওটা ওষুধ খাওয়ার পরে জ্বালা যন্ত্রণা আরো বৃদ্ধি, ঘাটা দিন দিন আরো বেড়ে যাচ্ছে, আর কোনো উপায় নাই, বাধ্য হয়েছে ওনারা কেমো নিতে। তখন ওনাদেরকে ঢাকা মহাখালী নিয়ে যাওয়া হয়েছে ক্যান্সার হসপিটালে। ওখানে গিয়ে যথারীতি কেমো দেওয়া হয়েছে। কেমো দিলে কি হয়েছে যে রোগী একটানা পাতলা পায়খানা চলছে, রোগী আর বসতে পারছে না, রোগীর মারাত্মক দুর্বলতা, রোগীর খাওয়া বন্ধ হয়ে গিয়েছে, ইত্যাদি ইত্যাদি। একদম ছিল ক্যান্সারের চালায়। এখন আমার মনে হচ্ছে ওনারা যেভাবে বর্ণনা দিচ্ছিল, এখন ওনার উপরে দুইটা ভর করেছে, এক কেমোর যন্ত্রণা, এদিকে ক্যান্সারের যন্ত্রণা। যাই হোক, এক পর্যায়ে এসেছে কি, ওখান থেকে বলা হলো যে আপনাদের রোগীর যে এখন শারীরিক কন্ডিশন, এই কন্ডিশনে ওনাকে আর কেমো দেওয়া সম্ভব নয়, উনি কেমো নিতে পারবেন না। তাহলে এক রাস্তা আছে কি, তাহলে এনাকে নিয়ে যান, বাড়িতে নিয়ে গিয়ে আমরা ওরাল কেমো দিচ্ছি, অর্থাৎ ওই ট্যাবলেট বা ক্যাপসুলের মাধ্যমে ওই ওষুধগুলো লিখে দিয়েছে, সাথে বিভিন্ন ওষুধ দিয়েছে, দিয়ে পাঠিয়ে দিয়েছে। তো ওরা তো আসলে মন বুঝিয়ে এখানে পাঠিয়ে দিয়েছে। রোগী তো প্রায় মরণাপন্ন। ঢাকাতে নিয়ে যাওয়ার সময় রোগী যতটা সুস্থ ছিল, আসার সময় তার শারীরিক কন্ডিশনটা আরো ডিমোশন হয়েছে এবং একা একা চলার ক্ষমতা হারিয়ে ফেলেছে। এখন হোমিওপ্যাথি দেখেছে, অ্যালোপ্যাথি দেখেছে, বাকি ছিল কবিরাজ। কবিরাজকে আর বাদ দেবেন কেন? এখন বাড়িতে এসে গিয়েছে কবিরাজের কাছে। কবিরাজ তার যথারীতি তার প্রোটোকল অনুযায়ী ট্রিটমেন্ট দিয়েছে, তার কোনো উন্নতি পায়নি। তারপরে রিসেন্টলি দেখবেন সবাই মুখে মুখে একটা কথা উঠেছে যে করসল একটা গাছের নাম, সেই গাছের পাতা খাইলে নাকি ক্যান্সার ভালো হয়ে যায়। ওনারা যশোরে গিয়ে কোথাও এক কবিরাজ কি কোন এক বাড়ি থেকে সেই করসলের পাতা কিনে নিয়ে এসছে 12,000 টাকা দিয়ে। সেইগুলো যথারীতি ওনাদের সিস্টেম অনুযায়ী খেয়েছে, তাতেও রোগী উন্নতির জায়গায় অবনতি হয়েছে। এখন অ্যালোপ্যাথি গেল, হোমিওপ্যাথি গেল, কবিরাজি গেল, তারপরে আপনার করসলের পাতা গেল, ওনাদের সমস্ত আশা এখন শেষ। এবার কি, বাড়িতে মরার জন্য দিন গোনা আল্লাহর নামে রেখে দিয়েছে, আর দিন গুনছে। কিন্তু কোনো এক ব্যক্তির পরিচয়ের মাধ্যমে তারা আমার ঠিকানা দিয়ে বলল যে আপনাদের রোগী তো মারাই যাবে, তো এই জায়গায় আপনারা একবার একটু যোগাযোগ করে দেখতে পারেন, যে ইনি অনেক ক্যান্সার রোগী ভালো করেছে, আমরা নিজে দেখেছি। তো আপনারা ওষুধ নেন আর না নেন,
ওখানে একবার যান, যাই একটু পরামর্শ করে আসেন। তো আমাদের পরামর্শ করার জন্য যখন রোগী তার বিভিন্ন হাসপাতালের রিপোর্ট গুলো নিয়ে আসলো বা তাদের জীবন বৃত্তান্ত যেভাবে শুনলাম, তাতে আমিও বুঝতে পারলাম যে রোগী বাঁচানো সম্ভব নয়। সেটা আমি জেনেছি, কিন্তু রোগীর পার্টিকে তো আমি আমার নিজের স্টাইলে দিয়েছি। আমার কথা বা ডায়লগ ছিল এইটা, যে রোগীর শ্বাস বচ্ছে, হ্যাঁ বচ্ছে, সেই রোগীর এখনো 80% চান্স আছে, রোগী না দেখেই বলেছি। আর যদি রোগী আমার সাথে একবার নিয়ে আসেন, যদি আমি বুঝতে পারি যে রোগী বাঁচবে, আপনাদের দিনের দিন গ্যারান্টি, আপনি নিয়ে চলে আসেন রোগী। পরে গিয়ে এই রোগীটা এই যে ধরাধরি করে আমার কাছে নিয়ে এসছে, সেটা দেখলেন যে একদম মুমূর্ষ অবস্থায় বেহুশ হয়ে রোগী পড়ে আছে। সাথে এই যে তার স্তনের যে ক্ষতটা আপনারা এখানে দেখতে পাচ্ছেন। তো এমত অবস্থায় আসলে আমাদের তো কি ওষুধ লাগে সেটার তো আপনাদের নিশ্চয়ই জানা আছে, যে আমরা যে কোনো রোগী আসলে ওই সময়কার আমরা যে প্রোটোকল নিয়ে চলতাম, যে রোগী আসলেই হাইড্রোফোবিনাম সিএম দিতে হয়। কিন্তু যখন দেখলাম যে অনেক চিকিৎসায় জর্জরিত হয়ে আজ রোগীর অবস্থা এইখানে উপনীত হয়েছে, আমি কিন্তু রোগীকে ওই মুহূর্তে হাইড্রোফোবিনাম সিএম দেইনি, ওনাকে প্রয়োগ করেছিলাম সিভি, অর্থাৎ কার্বোভেজ সিএম। কার্বোভেজ সিএম চললো, রোগী তো বেহুশ অবস্থায় পড়ে আছে, রোগীর শরীরে মালিশ করা হলো, তার গালে দেওয়া হলো, মাথায় দেওয়া হলো। তো এখন বলবেন স্যার সেগুলোর ভিডিও কই? বাবা, এই রোগী যখন এমন অবস্থায় আপনার চেম্বারে আসবে, ভিডিও করার কথা মনে থাকে কি থাকে না তখন বুঝতে পারবেন। তো যাই হোক, ক্লাস রোগীর এইভাবেই শুধু যখন ওষুধ চললো 2 ঘন্টা, 4 ঘন্টা, 5 ঘন্টা, অন্তত 6-7 ঘন্টা চলার পরে রোগী কিন্তু চোখ খুলে দিয়েছে, ওষুধ একটাই চলছে। আর আমি জানতাম যে এই রোগী কার্বোভেজে কথা বলবে। তো শুধুমাত্র সিএম পোটেন্সি ছিল না, ঘন্টায় ঘন্টায়, 30 মিনিটে, 15 মিনিটে পোটেন্সি নিজেই চেঞ্জ করছিলাম। যখন দেখি এ রোগী কিছুই হচ্ছে না, কোনোই রেসপন্স করছে না, খালি 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 আর ওই ওষুধ মালিশ করে লাভ কি? কিন্তু এটা আমি জানতাম যে কার্বোভেজে উনি কথা বলবেন, অর্থাৎ কার্বোভেজ কথা বলবে। তো এই যে আমি বারবার আপনাকে প্রথম শুরুতেই বলছিলাম যে আপনার সেই কনফিডেন্স লেভেলটা সেই জায়গাতে নিয়ে আসতে হবে। আপনাকে বুঝতে হবে যে একটা রোগী বিগত 6 মাস 1 বছর যাবত বিভিন্ন ডাক্তারের কাছে অপরিসীম ম্যাল ট্রিটমেন্টের মধ্য দিয়ে এই অবস্থায় উপনীত হয়েছে। তো এখানে পিটিএস কথা বলবেই, আর পিটিএস মানেই কার্বোভেজ। আমি কার্বোভেজের উপরে সেই অগাধ বিশ্বাস রেখে ওই সিএম 15, 18, আবার 200, সিএম 15, 18, 3, 1, এইভাবে পর্যায়ক্রমে চালানোর পরে আমরা সন্ধ্যার আগ দিয়েই রোগীর চোখ খুললো, রোগী কথা বললো। তো এই দেখে তো একদম রোগীর পার্টি মানে বিশাল খুশি। আমরাও মনে হচ্ছিল যে একদম আলাউদ্দিনের চেরাগ যেভাবে হাতে পাওয়া যায় সেই ধরনের একটা সফলতা এসে গেছে। তো আসলে সফলতা তো এটা না। দেখেন পরে গিয়ে কি ঘটলো। তো এ তো অনেক লম্বা কাহিনী। সেই কাহিনীগুলো ওইভাবে তুলে ধরতে গেলে এই রাতের পর রাত বকতে হবে। তো ওখান থেকে কার্বোভেজ সিএম, কার্বোভেজ বিভিন্ন পোটেন্সি দেওয়া হলো, কার্বো অ্যানিমেলিস দেওয়া হলো। তারপরে আপনার চলে গেলাম হাইড্রোফোবিনাম, কার্বোভেজ, কার্বো অ্যানিমেলিস, এই 3টা ওষুধ আর সরিনামের সহযোগিতা মাঝে মাঝে পুরা 1 মাস অল্টারনেটিভ ওয়েতে চালানো হলো। তাতে কি ঘা ভালো হলো? না। দেখে রোগী 1 মাস পরে এলো, তার ঘা কিন্তু ঘাই রয়েছে, কিন্তু রোগী তো আমাকে হাজার হাজার টাকা দিচ্ছে, আমি ডায়লগ দিচ্ছি যে রোগী ভালো হয়ে যাবে। তাহলে কি করে বুঝছি যে রোগী ভালো হয়ে যাচ্ছে? হ্যাঁ, অত ছিলই ওই যে অবজারভেশনের 5টা পয়েন্ট: ঘুম, খাওয়া, পায়খানা, মেজাজ, চিন্তা ভাবনা, আউট অ্যাপিয়ারেন্স, শরীরের যে বাহ্যিক যে চেহারা, এই সবকিছু মিলাইয়ে ওনার তো যন্ত্রণা ছিলই। ক্যান্সার মানে তো যন্ত্রণা থাকবে, এটা তো সাধারণ কথা। ক্যান্সার কাকে বলে? ক্যান্সার ইজ দ্য কজ অফ কনস্ট্যান্ট ইরিটেশন।
আইদার ফিজিক্যাল অর মেন্টাল অর বোথ। ক্যান্সার মানেই তো কষ্ট থাকবে, আপনি তো এটাকে রাতারাত ভালো করে দিতে পারবেন না। তবে এটাও মনে রাখেন, ক্যান্সারের রোগী যখন যন্ত্রণা ওঠে তো কোনো প্যাটেন্ট ওষুধ দিয়ে তাকে নিয়ন্ত্রণ করা যায় না, কোনো প্যাটেন্ট ওষুধ কাজ করে না। এবং অ্যালোপ্যাথিক যে বিভিন্ন ব্যথার ক্যাপসুল ট্যাবলেট আছে এগুলোও কাজ করে না। যখন উচ্চ শক্তির ওই যে মলদারের সাপোজিটার দেওয়া হয় কিছু সময়ের জন্য ভালো থাকে, আবার শুরু হয়ে যায়। তো এক পর্যায়ে দেখা গেল যে ওনার সাপোজিটার, ব্যথার ইনজেকশন এবং ব্যথার ট্যাবলেট ক্যাপসুল এটা দেওয়ার থেকে আমার পোটেন্সি আপ ডাউন করলে আরো ভালো রেজাল্ট পাচ্ছি বা ভালো থাকছে। আমি যদি মনে করি ব্যথার ওষুধ না দিয়ে এটা নিয়ে চালাবো, তাতেও চলছে। তো এই যে তার যে সফলতা, রাত দিন চিল্লাতো, কষ্ট পেত, বাড়ির লোকের টেনশন, সাথে উনি ঘুমাতেন না, বাড়ির লোককে ঘুমাতে দিতেন না, পাশের লোকের ডিস্টার্ব, আত্মীয় স্বজন আসা যাওয়া, এই যে একটা বিশৃঙ্খল পরিবেশ, সেখানে যে রোগী অনেকটা কষ্টের উপশম ঘটেছে, সাথে অ্যালোপ্যাথিক ওষুধগুলো বন্ধ হয়েছে, এটাই কিন্তু সব থেকে বড় একটা আশার আলো দেখিয়েছিল। এখানে দেখেন এই রোগীর এই যে এই সাইড দিয়ে আপনারা আমার কারসার হয়তো দেখতে পাচ্ছেন, দেখেন এখানে ক্যান্সার কিন্তু এইরকম কালো থাকে, ক্যান্সারের ঘাড় পাশ দিয়ে এভাবে কালো ছিল প্রথম যেদিন এসেছিল। তো এই দেখেন পাশ দিয়ে এই চর্মগুলো কত চকচকে হয়ে গিয়েছে, এই দেখেন এগুলো অনেক সুন্দর শাইনিং এসেছে, অর্থাৎ এর যে ন্যাচারাল যাকে বলা হচ্ছে যে স্কিনের কালার, সেইটা কিন্তু এসেছে। সেইটা আসার কারণে আমি বুঝতে পারছি যে রোগীর উন্নতি হচ্ছে। আর আমি জানি যে এইভাবে যদি ওষুধ চালায় বা আমি যেভাবে প্রোটোকল মেনটেন করে চলছি, তাহলে হয়তো আগে সফলতা পাবো। তো প্রথমে নিজের ভিতরে কনফিডেন্স, তো নিজের কনফিডেন্সের থেকে বড় হচ্ছে আপনাকে রোগীকে বোঝানো, রোগীর পার্টিকে বোঝানো। পার্টি কিন্তু আপনার খেয়ে ফেলে দেবে। হ্যাঁ, এর সাথে কিন্তু আমাদের বিশেষ যে প্রোটোকল টিআইপি ডায়েট, যেটা নিয়ে আমাদের সেমিনার হতে যাচ্ছে, সেটা কিন্তু এখানে ছিল। যখনই এই রোগীর উপরে র ডায়েট অ্যাপ্লিকেশন করা হয়েছে, রোগীর সমস্ত যত জ্বলা যন্ত্রণা বাদ দিয়ে, অ্যালোপ্যাথিক ওষুধকে বাদ দিয়ে শুধুমাত্র আমাদের এই রিয়েল হোমিওপ্যাথির 8টা-10টা মেডিসিন, স্যারের কিন্তু 8টা মেডিসিন, আমি 11টা মেডিসিন ব্যবহার করি। কেন করি? 7-10টা, সাথে আমরা আর একটা নিয়েছি, এটা আমাদের একাডেমির সবাই অবগত, সবার সম্মিলিত ডিসিশনে আমরা 11টা মেডিসিন নিয়ে আমি কাজ করি। তো সেই 11টা মেডিসিন সাথে হচ্ছে আমার ডায়েটটা সেখানে বিস্তারিত তুলে ধরতে যাচ্ছি না, এটা নিয়ে সেমিনারেই হবে। তো যার ফলে আপনাদের যে কোনো প্রকারের পেইন ম্যানেজমেন্টের জন্য এই যে আমরা যেটা সেমিনারে শেখাতে যাচ্ছি, এটা কিন্তু অসাধারণ কার্যকারী। আপনারা শুধু আসেন, শিখে নেন, আর এই জাদুকে সারা বাংলাদেশে ছাড়িয়ে দেন। তো যাই হোক, 1 মাসের ভিতরে যে অবজারভেশন আমি পেলাম সেটা আপনারাও বুঝতে পারলেন। তাহলে আমার ওষুধ তো কাজ করছে, আমি আর কেন অন্য ওষুধে যাব? আমি শুধু ওই 4টে ওষুধে রয়ে গিয়েছি, হাইড্রোকোবিনাম, কার্বোভের, কার্বোএনিমেলিক, সরিনাম, এতেই আছে। তো এই ঘাটা যেটা দেখাচ্ছে এটা কিন্তু 3 মান্থ লেটার, 3 মাস পরের এই যে ছবিটা আপনাদের দেখাচ্ছি। তো 3 মাস পরে কিন্তু রাতারাতি এইভাবে হয়ে যায়নি, এর পিছনে অনেক ঘুম কামাই করতে হয়েছে, অনেক কষ্টকে, অনেক প্রচেষ্টা, অনেক ব্যর্থতাকে বুকে মেনে নিয়ে, সেই কষ্টকে চাপা দিয়ে তার সাথে থাকতে হয়েছে। এই যে বলছি না সফল কেস, এমন রাত গিয়েছে রোগী ঘুমাচ্ছে, রোগীর লোকজন ঘুমাচ্ছে, ডাক্তার বসে আছে মোবাইল নিয়ে। সেটা কেমন? স্যার রাত 11টার সময়, যে স্যার রোগীর বুকে যন্ত্রণা, কেমন যন্ত্রণা? বুক ফেটে যাচ্ছে, গা ঘেমে যাচ্ছে, শ্বাসকষ্ট হচ্ছে, এই যান যায় যায় অবস্থা। আচ্ছা কাজ করেন, অ্যালোপ্যাথিক ডাক্তার নিয়ে আসেন তাড়াতাড়ি। অ্যালোপ্যাথি ডাক্তার নিয়ে আসা হয়েছে। অ্যালোপ্যাথি ডাক্তারদের আবার একটা খাজলো কি বলে, চুলকানি আছে। যদি শোনে যে এই রোগী হোমিওপ্যাথিক ওষুধ খাচ্ছে, ওরা কিন্তু একটু নাক সেটকাবে, ওরা উপহাস করবে। তবে যে সমস্ত অ্যালোপ্যাথিকরা
যথেষ্ট পড়াশুনো করে, জ্ঞান গর্ব আছে, তারা আর এখন করছে না। ইনি গ্রামের ডাক্তার, ওনার প্রথম ভাষ্য এসেই যখন থেকে ক্যান্সারের রোগী এই অবস্থা মারা যাচ্ছে, বলছে আপনার হোমিওপ্যাথি ডাক্তারকে ডেকে নিয়ে আসেন। আমি বললাম ফোন লাগিয়ে দেন, আমি কথা বলছি ডাক্তারকে। আমি বললাম ভাই দেখেন, রোগীটা তো ঢাকা মহাখালী থেকেই ফেরত দিয়ে দিয়েছে, বাংলাদেশের বিভিন্ন জায়গায় ওষুধ খেয়েছে, অ্যালোপ্যাথি হোমিওপ্যাথি কবিরাজি সবই হয়েছে। এখন রোগী যদি মারা যায়, সেখানে আপনারও কিছু করার নেই, আমারও কিছু করার নেই। তবে আপনার অনুরোধ, এখন যে সিচুয়েশন আছে আপনি সেটা করেন, ওখানে আপনার কোনো সমস্যা নেই, দোষও নাই গুণও নাই, আপনার যা প্রয়োজন হয় আপনি করেন। উনি সাথে সাথে ইনজেকশন দিয়েছে, তারপরে স্লাইন দিয়েছে, যা যা করার রাতের মতো অ্যাডজাস্ট করেছে। আবার রাত 3টেয় ফোন যে স্যার ওষুধ তো দিয়ে গেলেন, 5-6 ঘন্টা ভালো ছিল, এখন তো আবার সেই একই অবস্থা হচ্ছে, এবার কি করবো? ঠিক আছে, অমুক মেডিসিনটা বের করেন, ওই মেডিসিনকে এইভাবে খাওয়ান, ওইভাবে খাওয়ান, সেইভাবে খাওয়ান, আচ্ছা ওইটা বাদ দিয়ে এইটা করান। অ্যান্সার কি আছে স্যার? যা বলছেন সবই তো করছি, রোগী খারাপ ছাড়া তো ভালো হচ্ছে না, কি করব? হাসপাতালে নিয়ে যাব? আচ্ছা ঠিক আছে, হাসপাতালে তো অবশ্যই নিতেই হবে, রোগী হয়তো বাঁচবে না, কিন্তু সকাল বেলায় নেবেন, এত রাত্রি হাসপাতালে গেলে ডাক্তার পাবেন। আমি বলছি ওদের সকালে নিয়ে যাওয়া হবে। তো আপাতত আপনি অমুক ওষুধটা দেন, অমুক ওষুধটা দেন, এইভাবে দেন, সেইভাবে দেন। দিতে দিতে এক পর্যায়ে দেখা যাচ্ছে রোগী ঘুমিয়ে পড়েছে, রোগীর বাড়ির লোকজনও ঘুমিয়ে পড়েছে, ডাক্তার বসে আছে। কি ব্যাপার, ফোন কেন দিচ্ছে না? ডাক্তারের তো ভয় আছে, আতঙ্ক, তাহলে কি মরে গেল, তাহলে কি শেষ হয়ে গিয়েছে? একজনের মা মরে গেছে, দাদি মরে গিয়েছে, আর আমি তার চিকিৎসক, আমি আবার কি করে ফোন দিয়ে জিজ্ঞাসা করি রোগী কি বেঁচে আছে না মরে গেছে? ফোন আর দিতে সাহস পায় না। পরের দিন সকালে অপেক্ষা, দেখি ফোন দেয় কিনা, দেখি ফোন দেয় কিনা। কোন রকম ফোন নাই। 10টা 11টার সময় গিয়ে আমি ফোন দিচ্ছি, যে রোগীর কথা বলার সাহস আর আমার নাই। আমি কি বলছি, ভাই আপনি কেমন আছেন? তা হ্যাঁ ভালো আছি। তা ফোন দিলেন না তো ডাক্তার? তো যে ভাই সেই কথা বলবেন না, আপনারও তো ঘুমাতে দেয়নি, ওই সারা রাত ওই যে আপনি ওষুধ একটার পর একটা দিচ্ছিলেন, দিতে দিতে মা ঘুমায় পড়েছে, পাশে আমরাও ওই ঘুমিয়ে পড়েছি, আমরা বিছানায়ও যাইনি, একবারে সকাল 9টা হয়ে গেছে। তাহলে এবার বুঝেছেন, ডাক্তার জেগে আছে আর রোগী ঘুমিয়ে আছে, রোগীর বাড়ির লোকজন ঘুমিয়ে আছে, টেনশনটা কোথায়? যথার্থ বলেন আমাদের গুরুজি ডাক্তার শ্যামল কুমার দাস, যে রোগীকে যদি আপনি আপনার নিজের পরিবারের সদস্য মনে করেন, আপনার স্ত্রী, আপনার বোন, আপনার ভাই, আপনার বাবা, বা আপনার সব থেকে নিকটতম আত্মীয়, সেই ভালোবাসা, সেই দায়িত্ব যদি আপনার ভিতরে থাকে, তবে আপনি এই সমস্ত ক্রিটিক্যাল কেসগুলো নিয়ে লড়ার মানে হিম্মত করবেন, আর তবেই সৃষ্টিকর্তা আপনার হাতে এই সফলতার মিরাক্কেল দেখাবে। যাই হোক, 3 মাসে এখানে দেখে আপনারা তো অবশ্যই ভালোই লাগছে যে ঘাটা অনেকটা শুকিয়ে এসেছে, কমে এসেছে। ওই 3 মাসেরই ছবি, একটু কাছের থেকে তোলা, এটা দেখতে পাচ্ছেন আপনাদের অবজারভেশনের জন্য। উন্নতি অবনতি, গর্তটা অনেক ভরে এসেছে। তাহলে আপনারা বসে মনে করছেন যে 3 মাসে যদি অত ভালো হয়, তাহলে 4-5 মাসে এসে আরো ভালো হয়ে যাবে। কিন্তু এবার যখন এসেছে, তো এবারের অবস্থাটা আবার দেখছেন প্রায় আগের মতো, ঘা কিন্তু আবার বেড়ে গিয়েছে। এখানে কিন্তু একটা বিগ কোশ্চেন, যে স্যার 1 মাসে উন্নতির দিকে গেল, 3 মাসে আরো ভালো হয়ে গেল, আমরা ভাবছিলাম আগামী 3 মাসে ভালো হয়ে যাবে, কিন্তু পরবর্তী 2-3 মাসে তো রুগী আবার সে আগের জায়গায় ফিরে গেছে। কিন্তু কেন গেল এখানে? এখানে হচ্ছে আমার অবজারভেশনে বা আমার অভিজ্ঞতায় যেটা ধরা পড়েছে, সেটা হচ্ছে ডাক্তারের লাপরবাহি, অর্থাৎ অতিরিক্ত এক্সাইটমেন্ট হয়ে ওষুধ প্রয়োগ, আরো তাড়াতাড়ি ভালো করব, আরো দ্রুত ভালো হয়ে যাবে, ক্যান্সারকে তাড়াতাড়ি সারিয়ে দেবো, এই মন মানসিকতা বা এই চিন্তা ভাবনা মাথার থেকে বের করে দিতে হবে আমাদের।
যেটা আমি করেছি। আমার ভুলের মধ্য দিয়ে আপনারা শিখে নিন, আপনারা বুঝে নিন, জেনে নিন যে না, রোগীর ডিমান্ড অনুযায়ী, অর্থাৎ অ্যাকর্ডিং টু দ্য ডিমান্ড অফ দ্য সিস্টেম অফ পেশেন্ট, রোগীর অসুস্থতার প্রয়োজন অনুযায়ী আপনি আপনার ওষুধ প্রয়োগ করবেন, নাইলে এদের বিপরীত হবে। এখানে কিন্তু প্রশ্ন, আমরা অনেকে যারা রিয়েল হোমিওপ্যাথি এসেছি, আজ সকালে দিচ্ছে হাইড্রোফোবিনাম সিএম, কাল সকালে 200, তারপরের দিন আবার 3-2-1, আবার অন্য ওষুধ 3-2-1, অথবা 15-16-18, যেভাবে চলে যাচ্ছি। তো এই রাইট আপনাকে কে দিল? এটা শ্যামল স্যার আপনাকে শেখায়নি, এটা দাদা শ্যামল স্যার বলে না। শ্যামল স্যার বিভিন্ন অ্যাডমিনিস্ট্রেশনের ওয়েকে দেখিয়েছে, কিন্তু আপনার বিবেককে কাজে লাগিয়ে আপনাকে প্রয়োগ কৌশলটা আপনার চেম্বারে করতে হবে। স্যারের সাথে যারা দীর্ঘদিন আছেন, আপনারা জানেন যে স্যার কলকাতার সেমিনার এক রোগী দেখিয়েছিল, 18 মাস পরে একটা পোটেন্সি চেঞ্জ করেছিল, সেটাও একটা দুরারোগ্য অর্থাৎ ইনকিউরেবল ডিজিজ ছিল। সেখানে স্যার 18 মাস পরে পোটেন্সি চেঞ্জ করেছে, আর আমি চেষ্টা করছি 18 ঘন্টার ভিতরে ওষুধ চেঞ্জ করে দিয়ে তাড়াতাড়ি রোগীটাকে ভালো করে দেবো। সেই স্যার সকালে সিএম, বিকেলে সিএম, এভাবেও দিয়ে ওষুধ রোগী ভালো করেছে। তাহলে আমরা যদি একটা কথাকেই গিরে মারে থাকি যে স্যার বারবার নীতি পাল্টাচ্ছে, অ্যাডমিনিস্ট্রেশনের কৌশল চেঞ্জ করছে, এটা কেন করছে? স্যার যেটা করছে ঠিকই করছে, শুধু আমি অধম সেটাকে বুঝতে পারিনি, আমি সেটাকে নিতে পারছি না। আমি বারবার আপনাকে বলছি, শুধুমাত্র শেখানো একটা মাত্র ওয়ে নিয়েই আপনারা রাস্তায় দৌড়ায়েন না। আপনারা স্যারের সমস্ত অ্যাডমিনিস্ট্রেশন একদম প্রথম থেকে, আপনারা এটা মনে হয় খুব কম লোকেই জানেন, আমাদের আজম স্যার এখনো কিন্তু স্যারের ওই সেই রাজেন শঙ্করের যে থিওরি, ওই যে সেই 12টা যে ইয়ে আছে পোটেন্সি প্রয়োগের কৌশল, সেটা এখনো খেয়াল করে, যেটা স্যারের জীবনের সে 17 সালের প্রথম আবিষ্কার, যখন একটা মেডিসিন দিয়ে ট্রিটমেন্ট করতো স্যার। যারা পুরাতন স্টুডেন্ট আছেন জানেন যে স্যার এক সময় শুধুমাত্র একটা মেডিসিন দিয়ে সব রোগের ট্রিটমেন্ট করতো। সেই মেডিসিনের প্রয়োগের জন্য ভারতের মানে বিশেষ খ্যাতিসম্পন্ন ডাক্তার রাজেন শঙ্করনের প্রয়োগের একটা কৌশল স্যার ওখানে অ্যাপ্লাই করতেন, যেটা আমরা এখনো ফলো করি। ওই যে সিএম কি 200 দেবো, কি 3 দেবো, কি 2 দেবো, ওইটা না, আমরা প্রয়োজন হলে রাজেন শঙ্করনের সেই প্রোটোকলটা এখনো মেনটেন করে চলি। তো সবার প্রতি কিন্তু আমি একটা কথা বারবার বলে যাচ্ছি যে আপনারা শুধু একই কায়দায় ওষুধ প্রয়োগ করেন না, আপনি রোগীর অবস্থাটা বিচার করেন, সিস্টেমটা কি চাচ্ছে সেটা ভেবে দেখেন, সেই অনুযায়ী ট্রিটমেন্ট প্রোটোকল করেন। এই রোগীকে যেমন কয়েক ঘন্টার মধ্যে পুরো 6টা সাইকেল ঘুরিয়েছি, ওই যে রাত্রে মরে যাচ্ছিল, 10 মিনিট 5 মিনিট অন্তর ওষুধ চেঞ্জ, সাইকেল চেঞ্জ, পোটেন্সি চেঞ্জ, কত দ্রুত 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 করে রোগী ঘুমিয়ে গিয়েছে। এখন যে রোগী মরে যাচ্ছে সেখানে আপনার কিসের নীতি? সেখানে রোগীকে বাঁচানোই আপনার নীতি, আপনি যেভাবে পারেন করেন, আপনার প্রয়োগের ক্ষেত্র সেইটা। অ্যালোপ্যাথিতে এই ক্যান্সারের রোগী যারা আছে, এই অ্যালোপ্যাথি যেখানে বড় বড় ক্যান্সারের হসপিটাল, ওখানে যদি এরকম 10টা 5টা রোগীর উপরে কোনো ওষুধ এক্সপেরিমেন্ট করে মারাও যায়, সেখানে কেস হয় না, তখন ওটা তো এসে যায় মরার জন্য। তো আপনার রোগী যখন ওই ক্ষেত্র আসছে, তখন আপনি দ্রুত যে কোনো ভাবে আগিয়ে যান, সেখানে সমস্যা নেই। কিন্তু যে রোগীটা আপনার সিএম পোটেন্সি দিয়ে ভালো আছে তাকে আবার কেন পরের দিন ওষুধ দিবেন? আপনি অপেক্ষা করেন, দেখেন সিএম আপনাকে কতদূর নিয়ে যায়। সিএম কাজ হচ্ছে না, এবার তাকে ঝাঁকি মেরে দেন, হ্যাঁ আবার 2 দিন ভালো আছে আবার দেন, আরো ভালো আছে আবার দেন। তো সব থেকে ভালো দেখেন, এই ক্রিটিক্যাল রোগীগুলো যত আপনার কাছে মানে চিকিৎসার লম্বা সময় নেবে, আপনার পোটেন্সির প্রয়োগের ক্ষেত্রটাও কিন্তু ওই ঘন ঘন তখন থাকে না। রোগী ভালো আছে, জ্বালা যন্ত্রণা নেই, তারপরে খাচ্ছে, ঘুমাচ্ছে, সবকিছু এই যে অবজারভেশনের 5 পয়েন্ট ঠিক আছে, আপনি কেন ওষুধ নিয়ে বেশি বাড়াবাড়ি করবেন? এখন কিন্তু আমরা প্রয়োগের একটা নতুন কৌশল, কাপিং সিস্টেম একটা নতুন ভাবে দিচ্ছি। এই যে রোগীটা ভালো আছে, এখন সাপোজ এই রোগীটা আমার হাইড্রোফোবিনাম 6 দিয়ে তার সমস্ত প্রকারের কষ্ট এখন মিনিমাইজ আছে, রোগী ভালো বোধ করছে, তাহলে 6 কে আমি পরবর্তীতে কিভাবে দিচ্ছি?
সেইটা একটু দেখেন। সবাই কাপিং করেন, কাপিং এর বিভিন্ন জনের বিভিন্ন কায়দা আছে, কিন্তু আপাতত আমি যে কাপিংটা করছি সেটা এইভাবে করছি। এই দেখেন, আমি দেখানোর জন্যই শিশুটা এখানে নিয়ে রেখেছি। সেটা কি, এইটা ধরুন যে ওষুধ, এই যে আমি ওষুধটা, এই এই ওষুধটা আমার, আমি মনে করেন যে এটা আমি 4 কাপিং করে দিয়ে দিয়েছি, 4 কাপিং করে দেওয়া আছে। আমি এখান থেকে 2 ফোঁটা খাই, 1 ফোঁটা খাই আর 5 ফোঁটা খাই। আপনারা এটা হয়তো দেখতে পাচ্ছেন, 2 ফোঁটা, 5 ফোঁটা, 1 ফোঁটা। এটা ডিপেন্ড করবে রোগীর জীবনী শক্তির উপরে। সেই অনুযায়ী ওইটা নিয়ে পানির মধ্যে গোলাবো, গোলায় ওখান থেকে 1 চামচ খেয়ে ওটাও ফেলে দেবো, আর এই ওষুধটাও এই পুরোটাই ফেলে দেবো। এই দেখেন, এই ওষুধটা এখান থেকে আমি 2 ফোঁটা, 1 ফোঁটা বা 5 ফোঁটা ডাক্তারের নির্দেশ অনুযায়ী খেয়েছি। খাওয়ার পরে এই আমি ফেলে দিয়েছি, ফেলে দিয়ে একদম ফেলে দিয়েছি। এখন কিন্তু খালি। তো এর ভিতরে ওষুধটা খাওয়ার পরে আমি আর একবার এখানে পানি ভরে দেবো, এই ভরে দিয়েছি। এই পানি ভরে একে আমি 10টা ঝাঁকি দেব। 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10। এই 10টা ঝাঁকি দিয়ে এখান থেকে আমি আবার এই 2 ফোঁটা, আবার আমি যেটা বলে দিই সেই 5 ফোঁটা ওষুধ পানির মধ্যে দিয়ে ওইটা মিক্স করে 1 চামচ খাবো। এই ওষুধটা আবার ফেলে দেবো, একদম ফেলে দেবো, দিয়ে আবার পানি ভরে 10টা ঝাঁকি মেরে রেখে দেবো। আগামীকাল সকালে ওখান থেকে 5 ফোঁটা আবার পানির মধ্যে গোলায় ওখান থেকে 1 চামচ খাবো, ওটাও ফেলে দেবো, এটাও ফেলে দেবো, দিয়ে আবার পানি দিয়ে ঝাঁকি দিয়ে রেখে দেবো। অর্থাৎ আজ যদি আমি 5 কাপিং এ খেয়েছি, আগামীকাল 6 কাপিং এ খাচ্ছি, তারপরের দিন 7 কাপিং এ, অর্থাৎ আমার কিন্তু কাপিং চলতেই আছে, চলতেই আছে। তো এখন হচ্ছে, আগে যেমন সকাল বিকাল ওষুধ চেঞ্জ হচ্ছিল, প্রতিদিন ওষুধ পটেন্সি, হায়ার পটেন্সি, লোয়ার পটেন্সি যাচ্ছিল, এখন কিন্তু আর সেইটা যাচ্ছে না। এখন কিভাবে যাচ্ছে, ঝাঁকি দাও, ওষুধ খাও, ফেলে দাও, পানি ভরে রেখে ঝাঁকি রেখে রেখে দাও, এইভাবে প্রতিদিন কাপিং করে চলছে। তো দেখুন নেক্সট, তাহলে যে ঘাটা আমার যে ওষুধে বেড়ে যাচ্ছিল, আমি কিন্তু ওষুধ চেঞ্জ করিনি, আমি ওষুধের নাম এখানে উল্লেখ করি নাই। তার কারণ এই 18 মাস 1 বছর একটা রোগী ট্রিটমেন্টে তার সমস্ত পোটেন্সি বা সমস্ত প্রোটোকল যদি এখানে আমি তুলে ধরতে যাই, তাহলে আমার তো আজকে রাত লাগবে। তো আমি শুধু এতটাই বললাম যে ওই যে ঘাটা বেড়ে গিয়েছিল, ওখানে কিন্তু আমি ওই ওষুধ চেঞ্জ করিনি, কাপিং বাড়িয়ে দিয়েছি। যে ওষুধটা প্রতিদিন 10টা ঝাঁকি মেরে, এই ওষুধটাই চলছিল, 10টা ঝাঁকি মেরে 10 ফোঁটা সকালে কি 5 ফোঁটা সকালে, দুপুরে 5 ফোঁটা, রাত্রে 5 ফোঁটা, 10টা ঝাঁকি মেরে 3বার খাচ্ছিল। তো সেই ওষুধটা সেইভাবেই ঝাঁকি মেরে খাচ্ছে, শুধু পানি পুরোটা ফেলে দিয়ে আবার পানি ভরে খাচ্ছে, আবার ফেলে দিয়ে আবার পানি ভরে খাচ্ছে। দেখেন তার 1 মাস করে যাই ওই একই ঘা, ওই একই মেডিসিন আবার কোন জায়গায় নিয়ে চলে আসলো। হ্যাঁ, আমি কিন্তু এর ভিতরে একটু বলে রাখি, তাহলে কি এর ভিতরে 1 মাসে ওষুধ চেঞ্জ হয়নি? হয়েছে, আরো অনেক ওষুধ চলেছে। ওই যে অ্যাকর্ডিং টু দ্য ডিমান্ড অফ দ্য সিস্টেম অফ পেশেন্ট, আমি ওষুধ চেঞ্জ করেছি, পোটেন্সি চেঞ্জ করেছি, সাইকেল চেঞ্জ করেছি রোগীর ডিমান্ড অনুযায়ী। কিন্তু প্রয়োগ কৌশল এবার ওই সকাল বিকাল চেঞ্জ না, একদিনেও চেঞ্জ না, যত সময় রোগীকে ভালো রাখা সম্ভব হয়েছে। আমি 10 কাপিং করে দিয়ে দিয়েছি, পরে রোগী 11, 12, 13, 14, 15 দিনের মধ্যে 3বার খেয়েছে বলে 3বার কাপিং বেড়ে গিয়েছে, এইভাবে চলতে আছে। তাহলে দেখেন এতগুলো সিস্টেমকে মেইনটেইন করার পরে রোগীটা কিন্তু, এই যে সব থেকে আপনার ঘা শুকিয়েছে এটা দেখেন না, ঘাড় পাশের যে চামড়া গুলো আছে এইগুলো খেয়াল করেন। এই দেখছেন এখানে কি মনে হচ্ছে, তার জীবাণুটা যে এই সমস্ত জায়গায় ছাড়িয়েছিল, তার স্কিনের যে ডিসকালার হয়ে গিয়েছিল, সেই কালারটা কিন্তু এখন স্বাভাবিক হয়ে আসছে। অর্থাৎ স্বাভাবিক তার যে শরীরের এই যে অন্য জায়গার যে চামড়া, সেই চামড়ার সাথে এটা ম্যাচিং হয়ে ভালো হয়ে যাচ্ছে, অর্থাৎ এটা একটা গুড সাইন। তাহলে স্বাভাবিকভাবেই চলছে। আমি কিন্তু আজ শুধু অবজারভেশন এবং প্রয়োগ, এই দুটো জিনিসকেই ফোকাস দিয়ে চলছি। নেক্সট মাস দেখেন, আগের মাসে কিন্তু এই ঘাগুলো একদম এই যে এখানকার মতন কাঁচা ফ্যাট থেকে ছিল, এখন মনে হচ্ছে এই জায়গাটা শুকিয়ে আসছে, চাউল ভাজার মতো শুকিয়ে আসছে। তো একটা কথা এখানে উল্লেখ রাখি, এই যে বিগত 2 মাস রোগী ভালো হয়ে যাচ্ছে, তার মানে কি রোগী আরামে ছিল, ডাক্তার শান্তিতে ছিল? কখনোই না। রোগী এর ভিতরেও এমন এমন সিচুয়েশন ক্রিয়েট হয়েছে
যে মনে হচ্ছিল রুগী আজ আর বাঁচানো গেল না, ওই অ্যালোপ্যাথি ডাক্তার নিয়ে আসতে হয়েছে, ইনজেকশন দিতে হয়েছে, আবার যাকে বলে সাপোজিটার দিতে হয়েছে, তারপরে এই মানে কি বলবো যে ব্যথার জন্য বিভিন্ন কিছু যে করণীয়, খাওয়া দাওয়ায় পরিবর্তন আনতে হয়েছে। আর সব থেকে বড়, ওনার কিন্তু ডায়েটটা কন্টিনিউ আছে। আপনারা মাথায় রাখেন যে ডায়েটের কি ভূমিকা আছে। আমি আমি মনে করি যে একাডেমি অফ রিয়েল হোমিওপ্যাথির সাথে যে সমস্ত বন্ধুরা যুক্ত হয়েছেন, আপনারা সত্যি সত্যি ভাগ্যবান। আমি একদম গর্ব করেই বলতে পারি। তার কারণ এই যে জিডিএস যখন থেকে আমরা যুক্ত হয়েছি, আমাদের গুরুদেব যেমন বলে যে আমরা রি 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 ভেরিফিকেশন করার পরে, আমি একটা কথা আপনাদের বলি, অনুরূপ আমাদের যে এখানে টিম যারা এই এটা নিয়ে কাজ করছে, এটা রি 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 ভেরিফিকেশনের পরেই আপনাদের সামনে তুলে ধরেছে। আমাদের রিসার্চ টিম নিয়ে এটা কাজ করছে, আমরা নিজেরা এটা কাজ করছি, সাথে আমাদের আশেপাশে যে সমস্ত শুভাকাঙ্ক্ষী ডাক্তাররা আছে তাদের মাধ্যমে এটা প্রয়োগ করছি। তো এই সবকিছু মিলাইয়ে আমরা এই জিডিএস অর্থাৎ গার্ড ডিসবায়োসিস সিনড্রোমকে যখন আমরা এই কনসিডার করে আমাদের লাইফ স্টাইলকে চেঞ্জ করেছি, ওষুধকে সঠিকভাবে প্রয়োগ করতে সক্ষম হয়েছি, তখনই কিন্তু এই সফলতাগুলো আমাদের কাছে ধরা দিয়েছে। যান দেখেন যে পোটেন্সি ওইভাবে প্রতিদিন কাপিং এর চেঞ্জ, যেটা আমি শিশির মাধ্যমে দেখে দিলাম, সাথে আমার এই ডায়েট প্রোটোকল চেঞ্জ, সবকিছু মিলাই কিভাবে রুগী দেখেন দ্রুত দ্রুত ভালোর দিকে আগিয়ে যাচ্ছে। নেক্সট দেখেন, আপনারা হয়তো স্পষ্ট দেখতে পাচ্ছেন যে এই ঘায়ের আকৃতিটা কত বিকৃত ছিল, মাঝখানে তো এটাই গিয়েছে, আর এখানে একটু বাকি আছে এই মাথায়। তো বুঝতে পারছেন যে আমাদের চিকিৎসা সঠিক ওয়েতে আগিয়ে যাচ্ছি। তাহলে যখন সঠিক ওয়েতে আগিয়ে যাচ্ছি, তাহলে তো আমাদের আর কি বলবো বেশি হতাশা বা চিন্তা উদ্বিগ্ন হওয়ার কারণ নেই। রোগী আগে যেভাবে কষ্ট পেত, যেভাবে শারীরিক অ্যাবিলিটি ছিল, তারপরে দেখতে যেমন ছিল, তার সবকিছু ধীরে ধীরে পজিটিভের দিকে আগিয়ে চলেছে। আর আমরা আমাদের ট্রিটমেন্ট, আর এখানে মনে করবেন না যে ট্রিটমেন্ট শুধু আমার একার দ্বারাই হয়েছে, আমাদের হোল টিম সবার সম্মিলিত ডিসিশনকে কনসিডার করেই আমরা এখানে পৌঁছেছি। এমনকি আপনারা জানেন আমাদের চেয়ারম্যান বোর্ডের যিনি চেয়ারম্যান মহোদয়, উনি কিন্তু আবুধাবি থাকেন। উনি ওখান থেকেও কিন্তু উনি রিসেন্টলি যে ইসে থেকে কানাডার বিশ্ববিদ্যালয় থেকে উনি ডাক্তারি পাশ করেছেন। উনি কিন্তু এখন আমাদের সাথে সরাসরি এই সমস্ত বিশেষ বিশেষ ক্ষেত্রে আমাদেরকে দিক নির্দেশনা দিচ্ছেন। আমরা সবাই মিলে মানুষের মুখে হাসি ফোটানোর জন্য যে কর্মযজ্ঞে এখানে লিপ্ত হয়েছি, আমি চাচ্ছি সারা বাংলাদেশের সমস্ত হোমিওপ্যাথিক ডাক্তাররা আমাদের সাথে সংশ্লিষ্ট হোক, আর আমাদের এই ক্ষুদ্র জ্ঞানকে তারা তাদের প্র্যাকটিসে নিয়ে আসে। যদি ন্যূনতম উপকারটুকু পেয়ে থাকে, সেটাকে আমরা সফলতা মনে করব। আজকের এই ক্যান্সারের রোগী ভালো হওয়াকেই আমি সফলতা বলে মনে করছি। যাই হোক, আপনারা দেখছেন। নেক্সট দেখছেন আপনারা এর আগের ভিডিওটা, এখানে কিন্তু এত সময় আপনারা এনার চেহারাকে দেখায়নি, এবার কিন্তু এনার চেহারা নিয়ে আসছি। এই জায়গাটা এখানে কিন্তু সেই প্রথমে কত বড় একটা ভয়াবহ ঘা ছিল, পরে গিয়ে কম হতে 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 এখন দেখেন এখানে মনে হয় 95% ভালো হয়ে গিয়েছে। তো ওনাকে প্রথমে আমরা এই আগামী 19 তারিখে যে সেমিনারটা হবে গার্ড ডিসবায়োসিস সিনড্রোমের উপরে, ওখানে কিন্তু আপনাদের যে ডায়েট শেখাবো, তো এক একটা রুগীর উপরে এক এক ধরনের ডায়েট থাকবে। কোন রুগীর উপরে কি ধরনের ডায়েট থাকবে আপনাদেরকে লিখিতভাবে ওখানে আমি দিয়ে দেব, বা প্রয়োজনে যদি সম্ভব হয় শীট তৈরি করে হলেও বা যেভাবেই হোক আপনাদের এই সিস্টেমটা যাতে বুঝতে সহজ হয়, যাতে এটাকে ইউটিলাইজ করতে আপনাদের খুব ইজি হয়, সেই রাস্তা বা সেই ব্যবস্থা করবই। তাহলে দেখতে পারছেন 95-এ যখন আমরা এসে গেছি, আগের ধাপগুলো আমার মনে হয় আরো সুপকার হবে। দেখছেন কি মনে হচ্ছে?
রোগী 99% তো ভালো। আর ঔষধ, এখানে ঔষধ কোনো নির্ধারিত আমি বলতে পারছি না, পোটেন্সি নির্ধারিত বলতে পারছি না, যখন যেমন হয়েছে। শুধু আপনি ঘাকে দেখবেন না, আপনি অন্য কোনো দিকে আপনার কোনো বিচারণ থাকবে না, আপনার ফোকাস থাকবে শুধু অবজারভেশনের 5 পয়েন্টস: ঘুম, খাওয়া, পায়খানা, চিন্তা ভাবনা, মেজাজ। আর রোগীর দেখে ফেসিয়াল এক্সপ্রেশন, রোগীর চিন্তা ভাবনা এবং ফেসিয়াল এক্সপ্রেশন যখন আপনি দেখবেন পজিটিভ দিকে আছে, আমি কিন্তু ওই যে ওখানে ঘা বেড়ে গেছে, আমি বিরক্তও হয়নি, উত্তেজিতও হয়নি, আবার খুশিও হয়নি, দুঃখ হয়নি। আমি জানি যে রোগীর যেহেতু মেন্টাল স্টেট, অর্থাৎ সে হেসে কথা বলছে বা তার ঘুম, খাওয়া, পায়খানা, মেজাজ সবকিছু পজিটিভের দিকে যাচ্ছে, অতএব ঘা আজ না শুকায় কাল শুকাবে, নাই পরশু শুকাবে, একদিন তো শুকাতে হবে। রোগী তো আমার কাছ থেকে আর যাচ্ছে না, যেহেতু সে শেষ দৌড় বাংলাদেশে দৌড়িয়ে এসেছে, আর যাওয়ার সম্ভাবনা নেই। আমি আমার কায়দায় চলেছি, আর সৃষ্টিকর্তা আমাদের সকলের এই আপ্রাণ প্রচেষ্টাকে মানে কবুল করে নিয়েছে। এরপরে যে ছবিটা আসবে আপনারা বুঝবেন যে সুস্থতার সুখ কি হয়। ওই ওনারই নেক্সট ছবি এইটাই, এটা হচ্ছে প্রায় সেরে যাওয়ার, ওই যে আগের ওইটার থেকে এগুলো 15 দিন 1 মাস পর পর যে এসেছে, তারই বিভিন্ন ছবি বিভিন্ন অ্যাঙ্গেল থেকে নিয়ে এখানে আপনাদেরকে দেখানো হচ্ছে। আমাদের আমার একটা বদনাম আছে, সেটা ভারতেও আছে, বাংলাদেশেও আছে। সেটা কি বলে, ও দাদা যে রোগী নিয়ে আসে এডিট করে নিয়ে আসে। যদি এখানে কোনো মানে বিজ্ঞ ব্যক্তি হয়ে থাকে, আপনারা খুব সুন্দর করে দেখেন এটা কি আসলে এডিট করা ছবি না আমার চেম্বারের ন্যাচারাল ছবি, সেটা আপনারা দেখেন। এখানে কোনো এডিট নাই, ক্যামেরায় তোলা হয়েছে মোবাইলে, সেখান থেকে নিয়ে এখানে পেস্ট করে দেওয়া হয়েছে। দাদা এই রোগীটাকে সেমিনারে আনতে হবে। জি দাদা, ওনাকে সেমিনারে আনতে হবে। সেমিনারে আনতে হবে। জি, এই ছবিটাই যে ওনারা এই ছবিটাই মানে দেখানোর জন্য আমাকে অ্যালাউ করছিল না। আমি অনেক রিকোয়েস্ট করেছি আমার ডাক্তার বন্ধুদের জন্য যে তাদেরকে দেখালে, আমি বলেছি দেখুন আপনার মা তো বেঁচে গিয়েছে বা আপনার শাশুড়ি তো বেঁচে গিয়েছে, এটা দেখে যদি আমাদের দেশের আরো কিছু ডাক্তাররা শিখে আরো 10 জনকে ভালো করতে পারে, তাহলে সমস্যা কি? আমি তো আপনার ছেলে, আমি তো আপনার কি বলবো শুভাকাঙ্ক্ষী, ইত্যাদি ইত্যাদি বুঝে আমি অ্যালাউ হয়েছি। আমার কাছে আরো কিছু কেস আছে যেগুলো আপনাদের গল্প আকারে শোনাবো, কিন্তু বলবো না। এটা বলছি এই জন্যই যে আমি এদের থেকে একটা অনুমতি পেয়েছি, তারপরে আমি রিকোয়েস্ট করব যে ওই মহিলাকে আনা যায় কিনা। যাক দাদা, আপনার কথা আমি খেয়াল রাখছি, ওনাদের ফোন নম্বর আছে। আপনারা একটা ফুল দেখছেন, প্রকৃতির সৌন্দর্য, ফুল দেখলে কার না ভালো লাগে, সবারই মনটা কি বলবো সুন্দর হয়ে যায়, একদম খুশি হয়ে যায়। তো আমার মনে হয় বাগানে যে ফুল ফোটে তার থেকেও সুন্দর ফুল আমরা ফোটাতে পারি যদি আমরা সঠিক রিয়েল হোমিওপ্যাথির চর্চা করতে পারি। আমার মনে হয় বামে এবং ডানে যে দুটো ফুল দেখছেন, এই দুটো ফুলের যে সৌন্দর্য, যে খুশবু, যে মানে কি বলবো অ্যাট্রাকশন, কোনোটাই কম না। আমার তো মনে হয় এই বাগানের এইটা থেকে আমার ঘরে যে ফুলটা আছে এটা মনে হয় সব থেকে বেশি সুন্দর লাগছে। এটা দেখে আমার মনটা যতটা উৎফুল্ল না হচ্ছে, এটা দেখে কিন্তু আমার সাথে আপনাদেরও মনটা ভরে যাবে, আমি সেই আশাই করছি। আর এই সফলতার একমাত্র কারিগর আছে আমাদের রিয়েল হোমিওপ্যাথি, একাডেমি অফ রিয়েল হোমিওপ্যাথি। তাহলে একটু কম্পেয়ার করি, দেখেন রোগীটা আমার কাছে এসেছিল এই রোগ নিয়ে, এই অবস্থায়, সাথে ছিল তার এই ক্ষতটা। আর রোগীটা যখন আমার কাছ থেকে চলে গেল, তাহলে দেখেন শেষ ট্রিটমেন্ট এই যে এখানে আপনি পৌঁছে দিলেন। তো এখানে আমি আমাদের গুরুদেব একটা কথা বলে বারবার, আমি কিন্তু তার কথা দেখেন টেনে নিয়ে আসছি, তাকে ভুলতে পারি না। উনি কিন্তু বলছিলেন যে সৃষ্টিকর্তার পরে যার স্থান পৃথিবীতে, সৃষ্টিকর্তার পরে যার স্থান সে কিন্তু একজন ডাক্তার, একজন মানুষ। সে অসুস্থ হয়ে শুধু আল্লাহর কাছে বলে আল্লাহ তুমি আমাকে বাঁচাও।
তারপরে এসে যদি কারোর কাছে দুই হাত তুলে আত্মসমর্পণ করে বলে যে আপনি আমাকে বাঁচান, আপনি দেখবেন আপনার চেম্বারে বলবে যে উপরে আল্লাহ নিচে আপনি হিল্লা, আপনি আমাকে বাঁচান, চেষ্টা করেন। তো আপনি কিন্তু সেই জায়গাতে বসেছেন, ওই জায়গাতে বসে আপনার মন মানসিকতা, আপনার চরিত্র যদি ওইভাবে পবিত্র না হয় তাহলে এই সফলতা আপনি পাবেন না। আপনার ভিতরে যদি অর্থের লোভ থাকে, আপনার ভিতরে যদি ওই জ্ঞানের স্বল্পতা থাকে, আপনার ভিতরে যদি মানুষের প্রতি ভালোবাসা, আমি বলছিলাম না রোগীকে নিজের করে নেওয়ার ক্ষমতা না থাকে, তাহলে কিন্তু হবে না। তো আপনি কিন্তু সৃষ্টিকর্তা পরেই আপনার স্থান, তাহলে আপনাকে মানুষ সেই নজরে দেখে। তো সেই হিসাবে আমাদেরকে সবাইকে গড়ে তুলতে পারবো। তো আমি মনে করি যে এখানে যারা উপস্থিত আছেন তো সবাই সেই ধরনের ব্যক্তিত্ব এবং আপনাদের সংস্পর্শে আসতে পারে। আমরা পুরো একাডেমির সবাই মানে নিজেদেরও গর্ববোধ করছি, আর আপনাদের সাথে এই অভিজ্ঞতা শেয়ার করে খুবই আনন্দ পাচ্ছি। তো আমার মনে হয় যদি বাংলাদেশের সমস্ত ডাক্তাররা আমরা এই জ্ঞানকে মানে পরিপূর্ণভাবে নিতে পারি, শিখতে পারি, অনুধাবন করতে পারি, এবং কি বলবো যে তাকে বলা হয় যে আন্তরিকতার সাথে এটাকে যদি প্রয়োগ করতে পারি, তাহলে এই চিকিৎসা জগতে এই যে সকালবেলায় যে মর্নিং সান, সূর্যটা উদয় হচ্ছে, সারা বাংলাদেশের চিকিৎসা বিজ্ঞানে এরকম আর একটা সূর্য উঠবে, যেটা বামের যে সূর্যটা আছে এরকম আর একটা সূর্য উঠবে। আমরা আশা করব যে আপনারা যে যে পেশায় আছেন, যে যেভাবে ট্রিটমেন্ট করেন, সুস্থতার যে কি বলে, কেউ মনে হয় কথা বলছে, দয়া করে একটু থামলে ভালো হয়। সুস্থতার পরিচয়, আপনার আউট অ্যাপিয়ারেন্স, আপনার চেহারা, আপনার ফেসিয়াল এক্সপ্রেশন, যাকে বলা হচ্ছে ফেস ইন্ডিকেটস দ্য মাইন্ড। একজন মানুষ সুস্থ কি অসুস্থ সেটা প্রমাণ করে তার চেহারা, তার হাসি, তার মানে ফেসের সেই উজ্জ্বলতা। তো সবকিছু মিলায়ে আপনার কি মনে হচ্ছে না যে ওই মরণাপন্ন রোগীটা আজ 100% সুস্থ? ধন্যবাদ সুনীল দা, আপনার চমৎকার প্রেজেন্টেশন ছিল, এবং প্রেজেন্টেশনে আশা করি অনেকেই খুশি হবে। আর প্রশ্ন করার আগে আমি একটা কথা বলে রাখি, এটা জুন মাস, আমাদের 16 তারিখ সন্ধ্যা থেকে একটা ওয়ার্কশপ শুরু হবে। এটা 16, 17, 18 পর্যন্ত এই ওয়ার্কশপটা থাকবে। এই ওয়ার্কশপে যে আমাদের স্যার যেটা প্রোটোকলের কথা বলছেন, এই ট্রিটমেন্ট প্রোটোকল সম্পর্কে সেই ওয়ার্কশপে থাকবে, কেস টেকিং ফর্মুলা সম্পর্কে সেখানে তথ্য থাকবে। আর 19 তারিখ হবে আমাদের জিডিএস গার্ড ডিজিজ সিনড্রোম, তার উপর একটা সেমিনার, একদিনের সেমিনার। ওখানে আমাদের বিশেষ আলোচনা হিসেবে আমাদের যে অ্যাপোলোজম 77 এটা নিয়ে আমি তাত্ত্বিক কিছু কথাবার্তা বলবো। আর আমাদের মূল আলোচক হচ্ছেন আমাদের ডক্টর সুনীল কুমার ঘোষ, তিনি সেখানে আমাদের এই ডিআইপি ডায়েটের যে বিভিন্ন রোগ ভিত্তিক প্রয়োগ সেটা নিয়ে বিস্তারিত আলোচনা করবেন। আমাদের ডক্টর লুৎফর রহমান, তিনি আমাদের প্রতিবন্ধীদেরকে কিভাবে চিকিৎসা করা যায় সে ব্যাপারে কিছু আলোচনা করবেন। এবং সেখানে প্রধান অতিথি হিসেবে থাকবেন আমাদের ডক্টর জাহাঙ্গীর হোসাইন স্যার, উনি আমাদের ওখানে প্রধান অতিথি হিসেবে থাকবেন, এবং তারও একটা স্পিচ থাকবে সামগ্রিক বিবেচনায়। এবং আপনারা জেনে খুশি হবেন যে আমাদের বাংলাদেশের রিয়েল হোমিওপ্যাথি যার হাত ধরে শুরু হয়েছিল, ডক্টর এস.এম. কামাল, যিনি আমাদের যার অনুদিত বই এখনো বাজারে রয়েছে, হোমিওপ্যাথিক সায়েন্স, হেলথ অ্যান্ড ফিটনেস, সেই বইয়ের যে অনুবাদক এবং প্রকাশক আমাদের ডক্টর এস.এম. কামাল, তিনি আমাদের ওই সেমিনারের সভাপতিত্ব করবেন এবং তিনিও একটা স্পিচ দেবেন। তো আপনারা যারা আসতে চান, যেহেতু আজকে 14 তারিখ, মাত্র সামান্য কয়েকটা দিন আছে, আপনারা যারা সেমিনারে আসতে চান বা ওয়ার্কশপে আসতে চান, আমরা একটা ফর্ম আপনাদেরকে দিছি, আপনারা নিশ্চয়ই প্রত্যেকে দেখছেন ফ্রেন্ডস গ্রুপে বা স্টুডেন্ট গ্রুপে। সেখান থেকে ফর্মটা ফিল আপ করে রাখলে আমরা বুঝতে পারবো যে আপনি আসতে চান। অনেকে ভাবছেন হয়তো এই মুহূর্তে হয়তো টাকা জমা দেই নাই, আমি কেন ফর্ম ফিল আপ করবো। আপনার টাকা যদি একদিন দুদিন পরেও দেন তাতে সমস্যা নাই, কিন্তু আপনি ফর্মটা ফিল আপ করে রাখেন। আপনার যদি আগ্রহ থাকে আপনি ফর্মটা ফিল আপ করে রাখেন। যারা যারা ফর্ম ফিল আপ করছেন তাদের দ্বিতীয়বার করার দরকার নাই, কিন্তু যারা করছেন তারা করেননি তাদেরকে আমরা মনে করি যে আপনারা ফর্মটা ফিল আপ করে রাখবেন। আর একটা খবর আপনাদেরকে জানাই যে আমাদের এখানে 6 মাসের একটা কোর্স চলে, সেটা হচ্ছে হায়ার বেসিক অফ রিয়েল হোমিওপ্যাথি, HBRH।
তো সেই কোর্সটা হচ্ছে আমাদের বছরের দুইটা সেশন হয়, একটা হচ্ছে জানুয়ারি টু জুন আর একটা হচ্ছে জুলাই টু ডিসেম্বর। তা জানুয়ারি টু জুন হচ্ছে আমাদের উইন্টার সেশন, আর জুলাই টু ডিসেম্বর হচ্ছে আমাদের সামার সেশন। উইন্টার সেশনের এটা জুন চলতেছে, আমাদের জুলাইতে তাদের পরীক্ষা হবে। পরীক্ষা হওয়ার পরে যারা পাস করবেন তারা সার্টিফিকেট পেয়ে যাবেন। আর যারা উইন্টার সামার সেশনে ভর্তি হতে চান, যেটা আমাদের শুরু হবে মূলত হচ্ছে যে আপনার জুলাই থেকে ক্লাস শুরু হবে ডিসেম্বর পর্যন্ত 6 মাসের, এবং তারপরে আমাদের জানুয়ারিতে তাদের পরীক্ষা। তো যারা আপনারা এই সেশনে আসতে চান তারা আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আমাদের এডুকেশন ডাইরেক্টর গোপেশ চন্দ্র রয় অথবা আমাদের জিএম ওয়াহিদ, তাদের সাথে আপনারা কথা বলতে পারেন। প্রয়োজন মনে করলে আপনারা আমাদের সুনীল স্যার বা আমার সাথেও কথা বলতে পারেন। সেইখানে আমাদের ফিস যেটা ছিল সেটা হচ্ছে যে আমাদের 18,000 টাকা ফিস ছিল বছরে, কিন্তু আমাদের বোর্ড অফ ডাইরেক্টরস তারা হচ্ছে যে আপনার সেখানে 11,000 টাকা হচ্ছে আমাদের কি বলে স্যার এটাকে, 11,000 টাকা। হ্যাঁ, ও স্কলারশিপ। 11,000 টাকার একটা স্কলারশিপ আমাদের বোর্ড অফ ডাইরেক্টর দেয়। সেই কারণে আপনারা এই কোর্সটা করতে পারবেন মাত্র 7,000 টাকা খরচ করে। যারা সেখানে অংশ নিতে চান বা ক্লাসে ভর্তি হতে চান, এই জুন মাসের ভিতরে আপনারা আমাদের সাথে যোগাযোগ করবেন। যোগাযোগের জন্য রাইট পার্সন হচ্ছে আমাদের ডাইরেক্টর এডুকেশন গোপেশ চন্দ্র রয় এবং ডাইরেক্টর ফাইন্যান্স জিএম ওয়াহিদ। আর অ্যাডিশনালি যদি আপনারা মনে করেন যে সুনীল কুমার ঘোষ বা আমার সাথে কথা বলবেন অথবা আমাদের ডক্টর চিরঞ্জীব মন্ডলের সাথে কথা বলবেন, আপনারা কথা বলতে পারেন। ইভেন আমাদের ডক্টর লুৎফুর রহমান সাহেবের সাথেও আপনারা কথা বলতে পারেন। তো আমার মনে হয় যে আপনারা এতক্ষণ মনোযোগ দিয়ে যারা শুনছেন, আপনাদের ভিতরে অনেক প্রশ্নই আছে। সেই প্রশ্নের কিছু উত্তর তো স্যার দিবেনই। আর যারা জিডিএস সম্পর্কে ফাইনালি জানতে চান তারা 19 তারিখে আমাদের সেমিনারে আসবেন আশা করছি। সেটা হচ্ছে যে আপনারা এই রাত ইতিমধ্যে যারা শুনছেন, আমাদের সুনীল স্যারের কাছ থেকে তো ডিআইপি ডায়েট এবং গার্ড ডিসবাইসিস সিনড্রোমের বড় বড় চমকপ্রদ কিছু তথ্য তো পাবেনই। এর পাশাপাশি লুৎফর স্যার তার নির্ধারিত সাবজেক্টের বাইরে একটা ঘোষণা দিয়েছিলেন, যদি পলিপাস এর জন্য একটা ওষুধ এবং পটাসি বলবেন, যেটা 2-3টা ডোজ খাইলেই পলিপাস দূর হবে। যারা সেমিনারে আসবেন তারা এটা পাবেন। আমি ব্যক্তিগতভাবে আজকে নতুন করে আর একটা ঘোষণা দিতে চাই, যারা অ্যালার্জিক পেশেন্টকে ভালোভাবে ট্রিটমেন্ট করতে পারতেছেন না, সফলতা পাচ্ছেন না, তাদের জন্য আমার একটা সুখবর আছে, যেটা আমি সেমিনারে ইনশাল্লাহ আপনাদের জানাবো। যারা অ্যালার্জিক পেশেন্টের ক্ষেত্রে মানে বহু চেষ্টার পরেও পরিত্রাণ পাচ্ছেন না, তাদের একটা পরিত্রাণের উপায় আছে, যেটা আমি স্পেশালি আমার নির্দিষ্ট সাবজেক্ট ছাড়াও স্পেশালি আমি সেমিনারে এই প্রসঙ্গটা বলবো। ধন্যবাদ স্যার।